আস্তে যা মীরা, পড়ে যাবি নয়তো। ওশানের কথা মীরা শ্রবণ করলো বলে মনে হলো না। সে নিজস্ব গতিতে পা ফেলে হাঁটছে। তপ্ত শ্বাস ফেলে নিজ কাজে মনোযোগী হয় ওশান। ফ্ল্যাটের সামনে এসে ফ্ল্যাট তালাবদ্ধ থেকে ভ্রুকুটি কুচকে নিল। সঙ্গে সঙ্গে ঘাড় বাঁকিয়ে এসে পেছনে তাকায়। ওশান হেলতে দুলতে আস্তে আস্তে উঠে আসছে। মীরা ধৈর্যহীন হয়ে পড়ে ওশানের নিকট দৌড়ে গিয়ে বলল। ফ্ল্যাটের তালা দেয়া আছে, বাসার সবাই কোথায়? ওশান ভাবলেশীন গলায় জবাব দেয়। হসপিটালে হয়তো। হসপিটালে কেন? পরবর্তীতে ওশান যে শব্দগুচ্ছগুলো নিজ অধর জোড়া দ্বারা উচ্চারিত করলো, সেই শব্দ ফালিগুলো বিষাক্ত তীরের মতন মীরার হৃৎপিণ্ড স্পর্শ করলো। মীরা ওষ্ঠাধরের মাঝে ব্যবধান সৃষ্টি করে শ্বাস টানে। সব কিছু এলোমেলো লাগছে তার। হাঁসফাঁস করার এক পর্যায়ে এসে সামনে থাকা ওশানের বক্ষস্থলে আছড়ে পড়ল। হতভম্ব ওশান মীরাকে আঁকড়ে ধরে গালে হালকা থাপ্পড় দিয়ে বলে। মীরা, এই মীরা, ওপেন ইওর আইস। মীরা। ঘড়ি কাটার অবস্থান তখন রাত 10টার। নিঃশব্দ নির্জনতা বিরাজমান আশেপাশে। কোলাহলে ছিটেফোঁটা অবধি নেই। ফিনাইলের কটু গন্ধ নাক দ্বারা অন্তরালে প্রবেশ করে নির্ভীত বিষয় তোলে ওশানের। পাশে থাকা বদ্ধ কেবিনগুলো থেকে ভেসে আসছে আর্তনাদ ভরা চিৎকার। অদূরে নিঃশব্দে অশ্রু বিসর্জন দিচ্ছে কয়েকদল তরুণ তরুণী। স্তব্ধ হসপিটাল করিডর ধীরে ধীরে কোলাহলে পূর্ণতা পেতে নিলেই ওয়ার্ড বয় এসে পরিবেশ সামাল দিয়ে স্বাভাবিক করে তুলল তৎক্ষণাৎ। ওশান লম্বা লম্বা শ্বাস টানে। হাসপাতালের পরিবেশ তার অন্তঃকরণ কাঁপিয়ে তুলছে ক্রমশ। হৃৎপিণ্ডের অস্বাভাবিক স্পন্দন শুরু হয়েছে মাত্রই। অস্থির অস্থির লাগছে কেমন ভেতরটা। তবু সে নিজ স্থানে অনড় এক দৃষ্টিতে তাকিয়ে সে তার সামনে বসে থাকা রমণীর প্রতি। মীরার বিধ্বস্ত রূপ তাকে ক্রমশ উলটপালট করে তুলেছে। কেন হচ্ছে এমন, কারণটা সম্পর্কে তার অন্তর্গণ ভাবনা শূন্য। মীরা ওষার কাঁধে মাথা এলিয়ে দিয়ে নিষ্প্রভ চাহনি ফেলে রেখেছে বিলাসবহুল হাসপাতালে মেঝেতে। লহমায় ওষা তার আদরে স্পর্শ এঁকে দিচ্ছে মীরার ঘন কেশে। মীরা অনুভূতি শূন্য, সবকিছু নিষ্প্রাণ লাগছে তার। ওশান এবার ধৈর্যহারা হয়ে গলা ছেড়ে বলল। এখানে কেউ মারা যায়নি যে এমন অনুভূতিহীন মূর্তির মতো বসে থাকতে হবে। মীরা তার চিবুক হতে থুতনি তুলে সম্মুখে নিষ্প্রাণ দৃষ্টি ফেল। তৎক্ষণাৎ তার নজর এলো ওশানের নিনিমেষ চাহনি। ঘন নেত্রপল্লব স্থিরতা, অচঞ্চল নেত্রজোড়া পুরোপুরি শান্ত নম্র। দুজোড়া নেত্রের শান্ত স্থিরতা হতে হুঁশে আনলো উষা। শক্ত কণ্ঠে বলল। এটা কেমন কোথাও উষান? মীরার ভাই অসুস্থ, আর মন খারাপ থাকবে। তোমার মতো তো আর হার্টলেস নাও যে ভাই বোনের জন্য দরদ থাকবে না। উষা নিজের রূপে ফিরল চটপট। সেই আগের মতো চেহারায় ফুটিয়ে নিল ছন্নছাড়া ঝাঁজ মেশানো চাহনি, কড়া তাচ্ছিলতা। অধরকণে তাচ্ছিলের হাসি টেনে উঠে দাঁড়ায় সে। এমন ভাব যেন উষার কথা কানেই যায়নি তার। মীরা একটু ভরকে যায়। এমন মা ছেলের সম্পর্কটা তাদের কাছে ভীষণ অদ্ভুত এবং রহস্যজনক ঠেকে। উষার সাথে যেই স্বভাবগত ব্যবহার করে, তার পেছনে আরেক রুষ্ট ব্যবহার আছে তা জানে মীরা। এর পেছনে কারণটা মীরা জানেনি। উষা ছেলেকে নিয়ে যেই দরদ পেশ করেন, সেই মায়া মমতা যে কৃত্রিম তা মীরা ঢের বুঝতে পেরেছে। এবার চট্টগ্রামে গিয়ে উষান উঠে দাঁড়িয়েছিল জনমানবহীন এক স্থানে এসে দাঁড়িয়ে। তপ্ত শ্বাস ফেলে অন্তরিক্ষে তাকাতে নিলেই তার চোখে পড়ে অদূরে দাঁড়িয়ে থাকা মাহাদিকে। মনমারা হয়ে বেঞ্চিতে বসে তিনি। উষান শান্ত পায়ে সেদিকে এগোলো। মাহাদির পাশে বসে কাঁধে হাত দিয়ে আশ্বাস ভরা কণ্ঠে বলে উঠল। কাঁদছেন আঙ্কেল? কাঁদবেন না প্লিজ। মায়ান ঠিক হয়ে যাবে, ডাক্তার বলল না? জ্ঞান ফিরে আসবে জলদি। উষান থামে। মাহাদি কথা বলতে নিলেও পারে না। কণ্ঠনালী জমাট তার। আদরের ছেলের এই অবস্থার জন্য সে নিজেকেই দায়ী করেন। মায়ান কাল দুপুরে স্কুল থেকে ফিরে বন্ধুদের নিয়ে সাইকেল নিয়ে বেরিয়েছিল। সাইকেল চালিয়ে রোডে আসতেই পিছন থেকে গাড়ি এসে ধাক্কা দেয় সজোরে। মুখ থুবড়ে মাটিতে পড়ে লালচে রক্ত
দ্বারা আশপাশে রাঙ্গায়িত হয়। হাসপাতালে নেওয়ার পর প্রাথমিক চিকিৎসায় মোটামুটি ভালো হওয়ার পর মায়ের জেদ ধরে মীরার কাছে ফিরবে। তার জেদের কাছে হেরে মাহাদি ওষার সাথে ঢাকা আসে। ঠিক সেখানেই বিশাল বিপত্তি। সবেমাত্র হাসপাতাল থেকে রিলিজ পাওয়া মায়ান ভ্রমণ পথে মাত্রা অতিরিক্ত অসুস্থ হয়ে পড়ে। রক্তবমি করে সেই জ্ঞানশূন্য হয়ে পড়ে আছে। ঢাকার এসে তাকে হাসপাতালে ভর্তি করার পরও একই অবস্থা, জ্ঞান ফেরেনি। ডাক্তার বলেছে দ্রুতই জ্ঞান ফিরে আসবে। মাহাদি অপরাধী কণ্ঠে বলল, মীরার কাছে আমি মুখ দেখাই কি করে বলো তো বাবা? মেয়েটা আমার ছোট হওয়ায় সত্ত্বেও ময়নাকে কত সুন্দর করে সামলাচ্ছে, আগলে রেখেছে। আর আমি বাবা হয়ে কতটুকুই বা করতে পারলাম সন্তানের জন্য? মীরা মায়ানকে নিয়ে একটু বেশি পজিটিভ মেবি। ওকে অনেক ভেঙে পড়তে দেখলাম। মীরা ময়নার প্রতি বহু আগ থেকে ভীষণ দুর্বল। ময়নাকে জন্ম দিতে গিয়ে যখন আফরা মারা গেল, সেদিন থেকে মীরা শক্ত হয়ে পুরো পরিবার সামলালো। ময়নাকে কোলপিটে করে মানুষ করলো। একদম ছোট সময় ময়না যখনই কান্না করে দিত তখনই মীরাও কান্না করত। মায়ানের জ্বর আসলে মীরারও মায়ানের চিন্তা আরও বেশি জ্বর আসতো। মায়ানের কিছু হলে নিজেকে সামলাতে পারে না মীরা, একদম ভেঙে পড়ে মীরা। নিঃশব্দে দীর্ঘ নিঃশ্বাস ফেলো, বলে উঠল, চিন্তা করবেন না আঙ্কেল, আপনার এই অবস্থা হলে মীরা মায়ান তো আরও ভেঙে পড়বে। টেনশন ফ্রি থাকুন, আপনার হার্টের সমস্যা আছে, ক্ষতি হবে তো। মাহাদি ঘাড়ের স্থিরতা হতে গতি প্রদান করে সাই জানায়। উষান স্বভাবত হুটহাট হাসতে জানে না, তবু কোনো রকম কৃত্রিম হাসার রেশ অধরকণে ঝুলিয়ে উঠে দাঁড়িয়ে মাহাদির দৃষ্টিসীমার বেশ খানিক দূরে চলে যায়। শীতল রজনী গহীনে রূপ নেওয়ার সঙ্গে সঙ্গে শীতের প্রবণতা যেন হুড় করে বেড়ে দ্বিগুণে পরিণত হলো। হাসপাতালের ওয়েটিং রুমে বসে মীরা শীতে প্রকাপে ঠকঠক করে কাঁপুনি দিয়েছে, কিন্তু তার মুখশ্রীতে ভাবলেশীন বজায়। সে আগের মতোই খোলা জানালার নিকট বসে কেঁপে যাচ্ছে। উঠে দাঁড়িয়ে জানালা বন্ধ করার মতন ইচ্ছে শক্তি তার নেই, এমন মনোভাব ফুটে উঠেছে মুখশ্রীতে। উষান দূর থেকে দাঁড়িয়ে মীরাকে পর্যবেক্ষণ করে যাচ্ছিল, বিরক্তিমাখা দৃষ্টি তার। মাহাদি বারবার করে বলেছিল একটু মীরাকে চোখের সামনে রাখতে, অথচ তাকে ফিরে যেতে হতো তার কর্মস্থলে। কোনো মতে আজকের রাতটা সে ম্যানেজ করেছে। উষান বিতৃষ্ণায় ওষ্ঠাধর আকৃতির নাই করল। লম্বা লম্বা পা ফেলে সে এগিয়ে গিয়ে মীরার পাশে থাকা জানালা দুটো ঠাস ঠাস করে শব্দ করে বন্ধ করতে মীরা কেঁপে উঠল। কিয়ত হতচকিত হয়ে বলল, এমন করছেন কেন? আসতে বন্ধ করুন। উষান নিরুত্তর। পরনে কালচে জ্যাকেট নিজের গা থেকে খুলে মীরার হাতের দিকে ছুঁড়ে ফেলে বলল, উইদাউট এ ওয়ার্ড, দ্রুত জ্যাকেট পরো মীরা। মীরা অধৈর্যরা প্রসারিত করে কিছু বলবে, তার পূর্বে উষান চোখ গরম করে তাকায়, ইশারায় বলে বিনা বাক্যে চটপট জ্যাকেটটা পরতে। মীরা প্রথমত ইতস্তত বোধ করল, অতঃপর বিনা বাক্যে উষানের কথা অনুযায়ী জ্যাকেট পরে নিল। শীত শীত লাগছে প্রচণ্ড, নতুবা অন্য সময় হলে এই জ্যাকেট উষানের চেয়ারের বরাবর ছুঁড়ে মারত। উষানের অন্তঃকরণ নড়বড়ে হলো। তেরা মেয়েটা আজ এত শান্ত, এত পরিবর্তন তার মাঝে। ভাইয়ের চিন্তা মীরাকে তাহলে এতটা কাবু করে রেখেছে। উষান নিঃশব্দে বসে পড়ল মীরার পাশে, আখি যুগল বন্ধ করে মাথা এলিয়ে দিল তুলতুলে সোফার একাংশে। হাত জোড়া ভাঁজ করে বক্ষ স্থলের নিকট গুটিয়ে নিল। ক্লান্ত লাগছে ভীষণ, ঘুমাতে পারলে শান্তি মিলত, কিন্তু মীরা তার পাশে বসা ছটফটে স্বভাবের মেয়েটা কখন কি করে বসে তার কোনো ঠিক আছে? মাহাদি তাকে ভরসা করে দায়িত্ব দিয়ে গিয়েছে। দায়িত্বে হেলাফেলা করা উষানের পছন্দ নয়। রাত 2টার দিকে জ্ঞান ফিরে আসলো মায়ানের। মাহাদি এবং মীরার উপচে পড়া খুশির জ্বরে ছেলেকে বুকে জড়িয়ে মেয়ের মাথায় স্নেহের হাত বুলিয়ে মাহাদি চলে যান। সেই রাতেই উষা চলে গিয়েছে, রয়েছে শুধু উষান, মীরা আর মায়ানকে সকালবেলা হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ডাক্তারের আদেশ অনুসারে আজ রাতটা হাসপাতালে থাকতে হবে মায়ানের পাশে আদর্শা হয়ে একাধারে কথা বলে যাচ্ছে মীরা। মায়ানও বোনকে পেয়ে
আপ্লুত বেশ। সে যে অসুস্থ তার ধ্যান মাত্র নেই। ওশান আর চোখে পরখ করে নিল দুজনকে। শেষে ছোট্ট করে শ্বাস ফেলে সোফায় বসে ফোনে ব্যস্ত হলো। কি উৎপাতে মায়ের উঁচু কণ্ঠে বলে উঠল, উষান ভাইয়া এদিকে আসো তো একটু। ওশান ফোনে কথা বলছিল। মায়ানের কথায় সে তার হাতের দুটো আঙ্গুল দেখিয়ে ইশারায় বলল 2 মিনিট অপেক্ষা করতে। শেষে 2 মিনিটের জায়গায় দীর্ঘ 20 মিনিট কথা বলার পর উষান এসে বসলো মায়ানের পাশে। শার্টের কলার ঠিক করতে করতে বলল, এই চ্যাম্প, ফিলিং বেটার নাও? মাথা ব্যথা করছে নাকি? মায়ান বাচ্চা সুলভ হাসলো। মায়ানের কেন যেন উষানকে বড্ড বেশি ভালো লাগে। উষান তার কাছে ম্যাজিক্যাল পারসন। ম্যাজিকের মতো কিভাবে যেন তার সকল দুঃখ চট করে অনিলে মিশিয়ে উধাও করে দেয়। মায়ান একগাল হেসে বলল, একটুও মাথা ব্যথা করছে না, কিন্তু পিঁপড়ার কামড় দেওয়ার মতো একটু একটু মাথা ব্যথা করছে। মায়ানের কথা বলার ভঙ্গি দেখেই উষান মীরা দুজনেই কিঞ্চিত হাসে। মায়ান তার প্রিয় দুজন ব্যক্তিকে একসাথে হাসতে দেখে নিজের বিশ্বজয়ের হাসি দিয়ে খিলখিল হাসিতে ফেটে পড়ে। হঠাৎ মীরা গম্ভীর হয়ে বলে উঠল, অনেক বাদরামি হয়েছে মায়ান, এখন ঘুমা একটু, ডাক্তার রেস্ট করতে বলেছে না? মায়ান বিজ্ঞদের মতো মাথা নাড়িয়ে চোখে নিচের ছোট ছোট আঙ্গুলের অধিকারী হাত দুটো রেখে ঘুমানোর চেষ্টা করলো। কিন্তু কি আশ্চর্য, ঘুম আসছে না। শেষে ফট করে চোখ খুলে সে উষানা এবং মীরার নিজের হাতের মুঠোয় তাদের হাত নিয়ে নিল। ঘটনায় আশঙ্কিক উষান বিছানায় শুয়ে পড়তে বাধ্য হয়, সাথে মীরাও। মায়ান ফটফট চোখ বন্ধ করে বলল, আমি তোমাদের দুজনের হাত এভাবেই ধরে ঘুমাবো, না হলে আমার ঘুম আসবে না। উষান মীরা দুজনের চোখেই তুমুল অস্বস্তি দেখা মিলল। তবুও হাত ছাড়ানোর চেষ্টা করলো না কেউই। ডাক্তার মায়ানকে ঘুমোতে বলেছে, এখন হাত সরিয়ে ফেলে ঘুম থেকে উঠে যাবে সে। তখন আবার ঘুম পাড়ানো কঠিন হয়ে পড়বে। মীরা কণ্ঠ খাদে নামিয়ে বলল, আপনি বালিশে মাথা দিয়ে একটুখানি শুয়ে থাকুন, ওর ঘুম গাঢ় হলেই উঠিয়েন। উষান মীরার কথা পালন করলো। বালিশে মাথা দিয়ে তাকালো মায়ানের পানে। মীরা ক্লান্ত হয়ে নিজের শরীর এলিয়ে দেয় তুলতুলে বিছানায়। ভয় হচ্ছে এইভাবে তাদের তিনজনের ভার নিতে পারবে কিনা এই বিছানা। ঘুম কাতরে মীরা চোখ বন্ধ করতে ঘুমিয়ে পড়ে। উষানে কেমন দম বন্ধ হয়ে আসছে। সপ্তপনে সে নিজের হাত মায়ের হাতের মুঠো থেকে ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ায়। সোফায় গিয়ে নিজের ক্লান্ত দেহ এলিয়ে দিয়ে পিড়পিড়িয়ে বলে, আমার পক্ষে সম্ভব নয় তোমাকে খুন করা মীরা। আমি পারবো না এটা। ক্ষমা করো আমায় পৃথিবী। আমি আমার দেয়া প্রতিটা ওয়াদা বাক্য ফিরিয়ে দিচ্ছি। ফেব্রুয়ারির চমৎকার এক রৌদ্র উজ্জ্বল সকাল। বহুদিনের মেঘলা আকাশের পর আজ সূর্যের দেখা মিলেছে আসমানে। ধূসর আসমান আজ হলদেটে, প্রাণবন্ত, সজীব হয়ে উঠছে গাছের পাতা। এক দুরন্ত কিশোরী ক্রাসে ভর দিয়ে লাফিয়ে লাফিয়ে হেঁটে এসে দাঁড়ালো বিশাল বড় জানালার কাছটায়। জানালা সম্পূর্ণ কাচের। বাহিরের দৃশ্য স্পষ্টত দৃশ্যমান হলো কিশোরীর চক্ষু সম্মুখে। হাসল সে, প্রাণোচ্ছল হাসি। তার মিষ্টি মুহূর্তে ব্যাঘাত ঘটাতে হাজির হয় এক তরুণী। সে দরজা সশব্দে খুলে কর্কশ কণ্ঠে বলল, তুষি, হোয়াট আর ইউ ডুইং ডিয়ার? তার কর্কশ কণ্ঠে কেঁপে ওঠে পিছনে তাকাই তুলসী। গলা ভেদ করে ওষ্ঠাধর প্রসারিত হয়। বেরিয়ে আসে তার জোরালো দীর্ঘ নিঃশ্বাস। দুদিকে মাথা এলিয়ে হতাশা প্রকাশ করে। শেষে নিরাশ গলায় বলে, কিছুই না, কি বলবে বলো? তারা নিজ মুখশ্রীতে বিরক্তি ফুটিয়ে তুলল, ঠোঁট বাঁকিয়ে শুধালো, ঢাকা থেকে ফ্লাইট লেফটেন্যান্ট আসছে এখনকার এয়ারফোর্সের ট্রেনিং ক্যাম্পে ট্রেনিং দিতে। তাদের উপর হামলাও করার প্ল্যান করেছে। সেটা খুঁজে বের করো, কে করেছে এই প্ল্যান। এটা আমাকেই দেখতে হবে এখন? ভাঙা পানি? সিআইডি অফিসার তুমি তো বোঝাই যায় না। এসব কী ধরনের কথা? তুমি করবে না তো কে করবে? এই দায়িত্ব তোমার উপর আরোপ হয়েছে। তারা লম্বা কদম ফেলে চলে যায়। তুলসী তা দেখে
বক্র চাহনি ফেলল সম্মুখে। ওষ্ঠাধর প্রসারিত হয়ে আপনা আপনি বেরিয়ে আসলো তপ্ত শ্বাস। সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা ফাইলে মনোযোগ প্রদান করে তুষি। পায়ের জখম নিয়েও কাজ করতে বলছে। এতে মায়া দরদ নেই নাকি? সঙ্গে সঙ্গে বিশাল আরশিতে আবিষ্কার করে নিজের প্রতিবিম্ব। গলার ভোকাল কর্ডে থাকা কালচে জন্মদাগটাই আলতো হাত বুলিয়ে মনোযোগী হয় নিজ কাজে। আর 3 দিন পর ফাল্গুনের মাস শুরু হতে যাচ্ছে। বসন্তের প্রথমাংশকে স্বাগত জানাতে আটসাত বেঁধে নেমেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যুবক যুবতীর দল। আশেপাশে বিশ্ববিদ্যালয় থেমে নাই। মীরা ডিপার্টমেন্টের ওপর বসন্ত উপলক্ষে আয়োজনকৃত অনুষ্ঠানের একাংশ দায়িত্ব আরোপ করা হয়েছে। মীরা এবং তার সহপাঠীরা ভীষণ বিরক্তি নির্ভীতে পেশ করল বহির্ভাগে কৃত্রিম হেসে কাজ করছে। তাদের মুখের ওপর কিছু বলল, কর্কশ কণ্ঠের ধমক হজম করতে হবে। সকলে কাজ ভাগ করে নেওয়ার পর মীরার দায়িত্ব দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের পিছনের অংশটাই আলপনা আকার। মীরার চারুশিল্পীর হাত ভালো, তারই পরিপ্রেক্ষিতে শীতের প্রকোপ কমে গিয়েছে সপ্তাহখানেক পূর্বেই। মেদিনীতে এখন খা খা রোদ্দুরের রাজত্ব। সকাল হতে প্রবাহিত হওয়া মৃদু মিষ্টি অনিল এখন মীরার নিকট বড্ড বিরক্ত লাগছে। রংমাখা হাত নিয়ে কপালের কাছে পড়ে থাকা চুলগুলো কানের পিঠে গুজে দেওয়ার তীব্র প্রয়াসে সে যখন ব্যর্থ প্রমাণিত হলো, বিতৃষ্ণায় রাগে ক্ষোভে প্রচণ্ড বিরক্তিতে ওষ্ঠাধর দিয়ে আপনা আপনি বাজে কিছু অকথ্য ভাষা বেরিয়ে এলো তার। সিনিয়রকে স্বগোক্তি করে করা কিছু কথা বলে সে কাজে মনোযোগী হতেই কর্ণকুহুরে লহমায় প্রবেশ করে ভারী কণ্ঠ। কেউ তাকে উদ্দেশ্য করে বলল, চুল দিয়ে ঝাড়ু দেওয়ার থেকে হাতের সাহায্যে ওড়না দিয়ে ঝাড়ু দিলে ভালো হতো না? মীরা চমকে পিছনে তাকায়। ওশান শটানো হয়ে দাঁড়িয়ে আছে। তার হাত দুটো পকেটে গুজে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে তার পানে তাকিয়ে আছে। হতভম্ব হয় মীরা। আজ প্রায় 2 সপ্তাহ পর এই লোকের দর্শন, তবে সে এখানে আর চুল দিয়ে ঝাড়ু। মীরা চট করে দৃষ্টি ফেলে নিজের চুলে, সঙ্গে সঙ্গে চোখ দুটো তার বড়সড় হয়ে যায়। তার লম্বা চুলগুলো বাতাসে উড়ে ফুলরে হামাগুড়ি খাচ্ছে। ধুলোবালি লেগে বাজে অবস্থা চুলের। ফুলরের সব ময়লা মনে হয় একদম নিজের ভেতর টেনে নিয়েছে চুল। নিজেকে এবার সখানে গালি দেয় মীরা। চুলগুলো হাত খোপা করা উচিত ছিল। এখন কি করবে সে? হাত ভর্তি যে রঙে মাখামাখি। হাত ধুতে নিলেও তো কারোর সাহায্য প্রয়োজন। তার সঙ্গে সাথী কেউ পূর্বেই খেতে গিয়েছে। মীরার দ্বিধায় পড়া চেহারা দেখে ওশান কিছুটা আন্দাজ করতে পারল। পাশে পড়ে থাকা মীরার ব্যাগ থেকে পানির বোতল বের করে কড়া গলায় বলল, জলদি এখানে আয়, হাত ধুয়ে নে। মীরা আলগোছে উঠে দাঁড়ালো। কিয়ত পরিমাণ দূরে গিয়ে হাত দিতেই ওশান পানি দেয়। হাত ধোয়া শেষে অন্যায় হাত মুছে চুলগুলো চট জলদি হাত খোপা করে নেয় মীরা। ওশান তখন মীরার মুখশ্রীর প্রতি দৃষ্টিপাত ফেলে অবলোকন করছিল। নির্ভীত তারা অশান্ত, অস্থিরতায় আনচান করছে। উটকো চিন্তায় সে মাথায় যন্ত্রণা দিয়ে যাচ্ছে বারংবার। মন ছটফট করছে সমাধান পাওয়ার আশায়, কিন্তু কিসের কি? সব দিকেই যে শূন্যতা। ওড়না দিয়ে মাথা ভালোভাবে ঢেকে নিয়ে মীরা এবার মুখ খুলল। সন্ধিয়ান গলায় বলল, আপনি আমার ভার্সিটিতে কি করছেন উশান? হাওয়া খেতে এসেছি। এখানকার হাওয়া প্রচণ্ড মিষ্টি, তাই ভাবলাম বাতাস খেয়ে যাই। মীরা হতাশ গলায় বলে উঠল, আমার সাথে সব সময় এমনভাবে কথা বলার মানে কি? সোজা প্রশ্নের সোজা উত্তর দেয়া যায় না? ওশান চিবিয়ে বলল, তো এমন ভিত্তিহীন প্রশ্ন করিস কেন? এখানে এসেছি নিশ্চয়ই কোনো কাজ আছে তাই। মীরা জোরালো শ্বাস ফেল। কেন যে সে এই লোকটার সাথে কথা বলতে যায়? ওশানের সাথে কথা বলে মানেই মাথা নষ্ট। লম্বা কদম ফেলে মীরা সামনে এগোলো। আপাতত আলপনায় কাজ শেষ, বাড়ি ফিরতে হবে।
উষান তার আলসেমি নিয়ে মৃদু শব্দে বসে পড়ে সেখানে হাঁটু ভাঁজ করে। মীরার অন্যার শেষ অংশ ধরে টান দেয় আলতো হাতে, বাধা প্রদান করে মীরা চলে যাওয়া থেকে। ভীষণ বিরক্তি নিয়ে পিছনে ঘুরে মীরা চটে গিয়ে বলে, কি সমস্যা? অসভ্যদের মতো ওড়না টানাটানি করছেন কেন? উষান নরম সুরে বলল, পাশে একটু বস মীরা, কথা আছে। না, আপনার সাথে আমার কোনো কথা নেই, থাকতে পারে না। যে কাজে এসেছেন তা করুন, যান। মীরা তেজি কণ্ঠ, রাগে দাঁতে দাঁত লেগে ঘর্ষণ সৃষ্টি করছে। রোদের প্রখরতা থাকতেও কেমন বড় বড় চোখে তাকিয়ে আছে উষানের পানে। উষান ভোরকালো না, স্বাভাবিক নম্র সে। ওড়না ছেড়ে দিয়ে কণ্ঠের খাদে নামিয়ে বলল, তোর কি কোনো যমজ বোন ছিল মীরা, যার ভোকাল কর্ডে কালচে ক্ষতের মতো জন্মদাগ আর চোখের পাশে তিল ছিল? ললাটে সূক্ষ্মরেখা ফেলল মীরা। উদ্বিগ্নতা কয়েক পোস্তমাখা মুখশ্রী নিয়ে বসল উষানের পাশে। কণ্ঠ তীক্ষ্ণ করে বলে উঠল, হঠাৎ এসব জানতে চাচ্ছেন কেন বলুন তো? মতলব কি আপনার? হাস্যোজ্জ্বল প্রকৃতি উষান আচার নাক গুরুগম্ভীর রূপে নিজেকে আবৃত করে নিয়ে বলল, আমার উত্তরটা আগে দে মীরা। আমার কোনো যমজ বোন নেই, আমরা এক ভাই এক বোন, মায়ান আর আমিই শুধু। তবে উষান নড়ে চড়ে বসে বলল, তবে আমার খালাতো বোন তুষি, আমি আরও হুবহু একই রকমের দেখতে ছিলাম ছোটবেলায়। ক্লাস 5-এ ওঠার পর আমাদের চেহারায় ভিন্নতা এসেছিল, আর আপনি যা বর্ণনা দিলেন ওগুলো সুরসির মধ্যেই আছে। কাজিন হলেও প্রায় 12 বছর বয়স অব্দি আমরা একই রকম দেখতে ছিলাম। কথা শেষে মীরা মাথা তুলে তাকালো। সঙ্গে সঙ্গে চমকে হোক অথবা অবাক হয়েই বা হোক না কেন, তার ওষ্ঠাধরের মাঝে বিশাল এক ব্যবধান সৃষ্টি হলো। উষানকে দেখে সে ঠিক এই মুহূর্তে কি প্রতিক্রিয়া দেবে বুঝতে পারছে না। উষানের চাপা গায়ে রঙে মিশে আছে লালচে আভা। রক্তিমতা মুখশ্রীতে লালচে আভা ক্রমশ বাড়ছে বলে মনে হলো। নেত্রজোড়ার সাদা অংশটুকু রক্তিম আকার ধারণ করেছে। উষান যে রেগে গিয়েছে তা ঢের বুঝতে পারল মীরা। আশ্চর্যজনক লাগলো এই রেগে যাওয়াটা তার কাছে। পর্যবেক্ষণ শেষে মীরা বলে উঠল, উষান, আর ইউ ওকে? এমন দেখাচ্ছে কেন আপনাকে? উষান ধাতস্থ করে নিজেকে আপদমস্তক সামলে তপ্ত শ্বাস ফেলে বলে উঠল, নাথিং সিরিয়াস। খালাতো বোন হওয়া সত্ত্বেও এত মিল থাকতে পারে, ব্যাপারটা অদ্ভুত না? আমার কাছেও অদ্ভুত লাগতো, কিন্তু পরে যখন আলাদা দেখতে হয়ে গেলাম তখন আর অদ্ভুত লাগেনি। তোর কাজিন এখন কোথায়? জানি না, বাবা বলতে পারবে। আম্মু মারা যাওয়ার পর বাবা আমায় আর মাহিদকে ফুপির কাছে পাঠিয়ে দেয়। তখন ফিরে আসতাম যখন কয়েক বছর পর, তখন আর খালামণিকে দেখিনি। আব্বুকে জিজ্ঞেস করলেও উত্তর পাইনি। উষান আশ্চর্য হয়ে বলল, মানে যখন তোর 7-8 বছর বয়স তখন তুই তোর ফুপির কাছে ছিলি? হ্যাঁ। উষান ধপ করে নিজের চক্ষু জোড়া বন্ধ করে নিল। সবকিছু এলোমেলো, সব কিছুই। কিয়ৎবাদে মীরার নম্র কণ্ঠ শুনে হঠাৎই উষান প্রথমে থমকালো। মীরা অতীব শান্ত থেকে বলল, আপনি আমায় পছন্দ করেন উষান? দেখুন, আমি কোনো ভিত্তিহীন কারণ ছাড়া এই প্রশ্নটা আপনাকে করিনি। সেদিন আমায় দুল কিনে দেয়া মিথ্যা বলে, চট্টগ্রাম থাকতে ফার্মেসি যাওয়ার নাম করে আমায় বাসায় পৌঁছে দেয়া। আমাকে কি আপনার বোকা মনে হয় নাকি? মনোবিজ্ঞানের ছাত্রী আমি, তার উপর মেয়ে। মেয়েদের ষষ্ঠ ইন্দ্রিয় কতটা তুখর আশা করি বলা লাগবে না। এবার আমার প্রশ্নের উত্তর দিন উষান ভাই, কেন করছেন এসব আমার জন্য? কারণ কি? সঠিক উত্তর দিন। গোধূলি লগ্নের অন্তিম প্রহর। আকাশ জুড়ে লালাপ আভা বিরাজমান। কুয়াশার আড়ালে ঢাকা পড়তে শুরু করেছে বিশাল আকৃতির দালানগুলো। নীরব প্রকৃতিতে পাখিদের ডানা ঝাপটানোর আওয়াজ চারপাশে প্রতিফলিত হচ্ছে সমুদ্র রূপে। মিষ্টির সন্দেশ অনিলের বিচল মেদিনীতে। রক্তিম বিকেলের শেষ অংশ অন্তিম হয়ে ধীর পদে নামছে আধারের পাল্লা।
অন্তরিক্ষে সন্ধ্যা তারা জ্বলজ্বল করে জানান দিচ্ছে সান্নাইয়ের আগমন ঘটবে কিয়দ্দশ বাদে। শীতল কক্ষ, বাইরের অবশিষ্ট রোশনি ছিটেফোঁটা অবধি নেই। নিঃশব্দতা বিচরণ করা কক্ষে থেমে থেমে কারোর গুমট কান্নার প্রতিধ্বনি কর্ণপাত হচ্ছে করুণ রূপে। কষ্ট বুক চুয়ে বেরিয়ে আসা দীর্ঘ নিঃশ্বাসের পাল্লা সময়ের সাথে দ্বিগুণ হচ্ছে। বন্ধ দরজার ওপাশ থেকে দরজায় করাঘাত করতে করতে রুহি ক্লান্ত হয়ে সেখানেই ধপ শব্দ উৎপত্তি করে বসে পড়ল। চিন্তায় ললাটে নোনাঘাম আবির্ভূত হয়েছে। বক্ষস্থলে ডান পাশে থাকা হৃৎপিণ্ড তুমুল বেগে স্পন্দিত হচ্ছে ক্ষণে ক্ষণে। দুপুরবেলা মীরাকে কাঁদতে কাঁদতে বাসায় ফিরতে দেখে তার অন্তঃস্থল স্যাঁত করে উঠেছিল। কি হয়েছে তা জিজ্ঞেস করবে, কিন্তু মীরা তার সুযোগ না দিয়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। শতবার ডাকার পরও খুলেনি দরজা। রুহির ভয় করছে প্রচণ্ড। মীরার হলোটা কি? খারাপ কিছু নয় তো? ঘুটঘুটে আধারে ছেয়ে থাকা কক্ষে বালিশে মুখ গুজে চাপা সুরে কাঁদছে মীরা। কাঁদতে কাঁদতে মুখশ্রীর বেহাল দশা। রক্তিম হয়েছে আখি জোড়ার সাদা অংশ। মুখশ্রী হেসকি তুলে কাঁদছে অনবরত। হাসি দিয়ে ফেলেছে ইতিমধ্যেই বেশ কয়েকটা। মীরার এক সমস্যা, কান্না করলে সর্দি লেগে যায়। রুহির চিন্তিত কণ্ঠ কন্দনরত মীরার ধ্যান কেড়ে নিতে ব্যর্থ। ইহ জগতের কোনো ধ্যান আপাতত মীরার মধ্যে নেই। সে ব্যস্ত নিজ ভাবনা জগতে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বলা উষানের প্রতিটি বিষাক্ত তীরের ন্যায় বাক্য অনবরত তার হৃৎপিণ্ড এবং মস্তিষ্কে সুচালো আঘাত করেছে। ক্যাম্পাসে উপস্থিত থাকাকালীন মীরা যখন অতীব উত্তেজনা নিয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছিল, তখন উষানের করা প্রত্যুত্তর ছিল এরূপ। দেখ মীরা, এটা সম্পূর্ণ তোর ভুল ধারণা। আমি তোকে ভালোবাসি না। এসব করেছি নিজ দায়িত্ব থেকে। সেদিন রাতে ফার্মেসি যাওয়ার নাম করে তোকে বাসায় পৌঁছে দেয়া, ওইটা আমি বিবেক বোধ থেকে করেছি। অত রাতে একা যাওয়াটা রিস্কি। তারপর কানের দুল কিনে দেয়াতে যেই রিজনটা আমি দেখিয়েছিলাম সেটা একদম সত্যি। তুই চাইলে খোঁজ নিয়ে দেখতে পারিস। ক্লিয়ার করতে পেরেছি? এসব ভাবনা কখনোই মাথায় আনবি না। অ্যাটলিস্ট আমাকে ঘিরে তো অবশ্যই না। এতটুকু বার্তা মীরার অন্তঃকরণে প্রশান্ত ঝড় তুলতে সক্ষম হয়েছিল। কোনো মতে সেখান থেকে টলতে টলতে নিজের বাসায় এসে ঘরবন্দি করে নিয়েছিল নিজেকে। চেষ্টা করেছিল বোঝার কেন সে এতটা কষ্ট পাচ্ছে, কেন ওই ছন্নছাড়া ব্যক্তির জন্য তার মন অনলে দহন হচ্ছে। পরিশেষে দীর্ঘ 1 ঘন্টা মাত্র অতিরিক্ত চিন্তা ভাবনাই মীরা আবিষ্কার করল সে উষার নামক খামখেয়ালি পাথর মানবটাকে একটু একটু করে এই 2.5 মাসে নিজ অন্তরালের এক বিশাল জায়গায় স্থান দিয়ে ফেলেছে। তার নির্ভীতে এক স্থান জুড়ে দখলদারত্ব করে বসে আছে উষান রেজওয়ান। মীরার সবচেয়ে ঘৃণিত বস্তু প্রণয় প্রেম আজ তার সর্বাঙ্গ জুড়ে রাজত্ব করছে। ব্যাপারটা হজম করা ভীষণ কষ্টসাধ্য। তারই পরিপ্রেক্ষিতে এই দীর্ঘক্ষণ কন্দরের মেলা বসেছে। নেত্রকোনা অশ্রু দ্বারা সিক্ত হচ্ছে বারংবার। দরজার নিকট আবারও করাঘাত ভরাট কণ্ঠস্বর। মীরা এবারেই কষ্ট শ্রবণ করল। কর্ণ ঘুরে তার ঝঙ্কার তুলল। মস্তিষ্ক বলছে তার কাঙ্ক্ষিত এই ব্যক্তির আগমন ঘটেছে, এসেছে সে। ভাবনায় ছেদ পড়ে কর্কশ ধ্বনি কর্ণপথ হওয়ার পর দরজার ওপাশ থেকে উষান উচ্চস্বরে বলে উঠল, তুই যদি এখন দরজা না খুলিস মীরা, আমি এই দরজা এক্ষুনি ভেঙে ফেলবো। মীরা তস্ত্র পায়ে উঠে দাঁড়ায়। আশ্চর্য তো! রাগ তো তার দেখানোর কথা, উল্টো এই ব্যক্তি কোথা থেকে উড়ে এসে ফের তারপর অধিকার ফলাচ্ছে। মীরা দ্রুত হাতে দরজা নবে মোচড় দিয়ে লক খুলে ফেল। তৎক্ষণাৎ অপর পাশ হতে দরজা ধাক্কা দিয়ে প্রবেশ করে সেই দাম্ভিকতা নিয়ে চলা মানুষটা। বাদামি মুখটাই রুষ্টতা বিরাজমান। মীরা শুষ্ক ঢোকিল। এ লোক এত রেগে কেন? উষান তড়িৎ বেগে হেঁটে জানালে এঁটে দেওয়া মোটা শুভ্র রঙের পর্দাগুলো একটান দিয়ে সরিয়ে ফেল। বারান্দার দরজা দ্রুত হাতে খুলে ক্ষান্ত হয়ে তপ্ত শ্বাস ছাড়ল। মীরা উষানের থেকে দৃষ্টি সরিয়ে দরজার বাহিরে তাকালো। রুহি কোমরে হাত দিয়ে
কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে। মীরা তার পানে দৃষ্টিপাত ফেলতেই রুহি রুষ্ট কণ্ঠে বলল,